আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে অন্তত 5 বার টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ, তদন্তে সহযোগিতার আশ্বাস। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজ নির্মাণেও প্রধানমন্ত্রীর ঘোষণা। প্রাকৃতিক দুর্যোগে মানুষ ও সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির তাগিদ। গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সরকার গণমাধ্যমকে অহেতুক শত্রু বানাতে চায় না মন্তব্য। এবং ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে 5 নম্বরে উঠে টাইগারদের নবজাগরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত 5 বার চিঠি দিয়ে টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ। এছাড়া অন্তত 10টি মিটিংয়ে সরকারি কর্মকর্তাদের একই তথ্য জানানো হয়েছিল। দুপুরে রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। অন্তর্বর্তী সরকার ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনায় সময় মতো দেশে টিকা আসেনি উল্লেখ করে ইউনিসেফ প্রতিনিধি বলেন, হামের প্রভাব ও টিকা ক্রয় নিয়ে প্রয়োজনে সরকারের তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউনিসেফ। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। দেশে গত মার্চ মাস থেকে হামের সংক্রমণে আক্রান্ত প্রায় 60,000 শিশু। ইতোমধ্যে ঝরে গেছে 5 শতাধিক প্রাণ। হামের সংক্রমণের কারণ নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। এই বাস্তবতায় টিকার বিষয়ে জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল ইউনিসেফের ঢাকা অফিসের সংবাদ সম্মেলন। কথা বলেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। From 2024 we were warning the government the outage of vaccines could lead to an outbreak. Yeah? Could lead to. From 2024 into 2025 into 2026, repeatedly warning. The actual notification of the outbreak comes from the health system. তিনি জানান, সম্প্রসারিত টিকাদান কার্যক্রম ও সরবরাহ স্বল্পতার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে বারবার জানানো হয়েছিল। At the same time, I can tell you, I sat with the interim advisor and the staff on at least 10 occasions, and the staff, between me and the staff, sitting, saying, we are worried. Look at my face. I am worried you're going to face an outage. সংবাদ সম্মেলনে ইউনিসেফের এই প্রতিনিধি বলেন, টাকা কোনো সমস্যা ছিল না, বরং কোন প্রক্রিয়ায় টিকা ক্রয় করা হবে সেই সিদ্ধান্ত নিতেই দেরি করেছে অন্তর্বর্তী সরকার। It is absolutely, in my view, it's absolutely that the process matters, that timing matters. You can make any decisions as a government that you so wish. That's the entitlement of governments, right? But you've got to do it in a manner that would allow you to have the vaccines in country before you face major outages. So one of the areas that will come out of the after action review will be, when do you start the conversation about next year? It's not, if we're already talking 2027, we're having the conversation today. সাংবাদিকদের প্রশ্নের জবাবে রানা ফ্লাওয়ার্স জানান, ইউনিসেফ মূলত টিকার সরবরাহ চেইন নিশ্চিত করে। সম্প্রসারিত টিকাদান কার্যক্রমের আওতায় শিশুদের 10টি রোগ প্রতিরোধে 12টি টিকা দেওয়ায় যে রোগগুলো নিয়ন্ত্রণে ছিল তা ব্যাহত হবে বলেও সতর্ক করেন ইউনিসেফ প্রতিনিধি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার। টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইউনিট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা যাবে না, কিন্তু কিভাবে সম্পদ আর মানুষকে রক্ষা করা যায় তা জানতে হবে, সচেতন হতে হবে। রাহুল রায় জানাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ভৌগোলিক অবস্থান, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে প্রথম সারিতে বাংলাদেশ। প্রয়োজন পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা। সে লক্ষ্যে রাজধানীর টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট ভবন তৈরি হচ্ছে।
10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বের কথা তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেমন দুর্যোগ প্রবণ একটি এলাকা, ঠিক একইভাবে একটি জনবহুল দেশ। কাজে আমাদেরকে অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু আমাদের ফসল হানি হয়, আমাদের গবাদি পশু নষ্ট হয়। দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা মানুষকে সচেতন করতে পারি। আজকে এই অনুষ্ঠানের একটি শপথ হওয়া উচিত, আমরা শুধু মানুষকে সচেতনই করব না, আমরা নিজেরাও সচেতন হব। কারণ যেহেতু আমরা দুর্যোগকে থামাতে পারবো না। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়নে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এই কোথাও কোনো হিসাব নেই, কিছু নেই, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই খাল খননের সাথে কৃষি জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। তো রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব আমরা, যেখানে পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করার, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে পানিতে, নদীতে পানি স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে, আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। প্রায় 54 কোটি টাকা ব্যয়ের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট ভবনের নির্মাণ কাজ 2028 সালের শুরুতে শেষ হওয়ার কথা রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকার কথা উল্লেখ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, এই বাহিনীকে আরও সুশৃঙ্খল করে গড়ে তুলতে নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। রাহুল রায়ের আরও একটি রিপোর্ট। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আস্থার নাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সামাজিক সংহতি রক্ষায়ও এই বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। গাজীপুরের শফিপুর আনসার ক্যাম্পে বাহিনীর 46তম সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কুচকাওয়াজ সহ নানা প্রদর্শনী ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের। বক্তব্যে বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। আনসার ও ভিডিপির 4টি প্রধান স্তম্ভ, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, থানা বা উপজেলা আনসার এবং ভিডিপি ও টিডিপি, এই প্রতিটি শক্তি সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন পরিস্থিতিতেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা পালন করে থাকে। 2024 সালের 5ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখছে। বাহিনীকে নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরে নিজের প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী। ভিডিপি বিধিমালা 2026, অঙ্গীভূত আনসার বিধিমালা 2026 এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা 2026 এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা 2026 প্রণয়নেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে বাহিনীর সদর দপ্তরে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা
চালু করা হয়েছে, যা আধুনিক ও জবাবদিহিমূলক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। বাহিনীর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন সরকার প্রধান। পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিক ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, গাজীপুর। গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই একটি পরামর্শ কমিটি করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকার গণমাধ্যমকে অহেতুক শত্রু বানাতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বিবিসি মিডিয়া অ্যাকশনের গণমাধ্যম নিয়ে প্রকল্পের লার্নিং শেয়ারিং অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। মাসুর শাকিল জানাচ্ছেন। গত 15 মাসে গণমাধ্যম সংস্কার ও নিরাপদ নিউজরুম গঠনে করণীয় নিয়ে বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রকল্প ও তার ফলাফল নিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান। আমাদের মতো দেশে যেখানটাতে ফেক নিউজের ডিপফেকের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই জায়গাতে বিবিসি মিডিয়া অ্যাকশন আমাদের সাংবাদিকদেরকে বা আমাদের ইনস্টিটিউশনগুলোকে আরও ব্যাপকভাবে ট্রেন করতে পারে। অনুষ্ঠানে ছিলেন সরকারের নীতি নির্ধারক, বিদেশি কূটনীতিক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। আপনি আমাদের কাছে হয়তো খুব ভালো সাংবাদিকতা আশা করেন, দেখেন পেটে ভাত নাই, অথচ আমরা বেটার সার্ভিস দিব, ভালো কথা বলবো, ভালো সাংবাদিকতা করব, এটা আমার কাছে একটু অতিরিক্ত চাওয়া কিংবা বেশি চাওয়াই মনে হয়। ব্রিটিশ হাইকমিশনার বলেন, গণমাধ্যম নিজেদের প্রতি দায়িত্বশীল হলে এবং সরকার তার পলিসির ব্যাপারে সচেতন হলে গণমাধ্যমের জন্য ভালো হয়। We've also been working to promote media self-regulation, working with editors and media organisations to develop ethical guidelines, strengthen newsroom accountability and build trust with audiences, because we believe that's very important. অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক সংস্কারের বিষয়ে জোর দেওয়া হয়। একটা গণতান্ত্রিক সরকার মিডিয়াকে শত্রু বানানোর কোনো কারণ নাই, আর ইটস টু কস্টলি, ইজন্ট ইট? মানে ধরুন, আমরা যদি স্বৈরাচারী সরকার না হয়ে থাকি, তাহলে মিডিয়াকে যদি কোনো না কোনোভাবে দেখা যায় সরকার প্রভাবিত করতে চাইছে, চাপ প্রয়োগ করতে চাইছে, আর এটা এখন শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়ার যুগ না, এখন নিউ মিডিয়া আছে। তথ্য কমিশন সংক্রান্ত এ পর্যন্ত যত ধরনের কাজ করা হয়েছে সেটাকে হাতে নিয়েই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করব, যেই পরামর্শ কমিটির পরামর্শ নিয়ে আমরা চূড়ান্ত একটা পরামর্শ সরকারের জন্য তৈরি করব। দেশে গণমাধ্যমের বিজনেস মডেল এবং সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সরকারকেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গণমাধ্যমের প্রতিনিধিরা। সংবাদপত্র, টেলিভিশন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। হাটের প্রস্তুতি পুরোপুরি শেষ না হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গবাদি পশু নিয়ে আসছেন খামারিরা। হাটকে কেন্দ্র করে কোনো অবৈধ কার্যক্রম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। রাজধানীর বিভিন্ন কুরবানির পশুর হাটে এখন ব্যস্ত সময়। কোথাও চলছে ছাউনি ও অবকাঠামো নির্মাণ কাজ, কোনো হাটে আসছে কুরবানির পশু। ব্যবসায়ীরা বলছেন, জায়গা পাওয়ার জন্য আগে ভাগেই হাটে আসছেন তারা। আমরা তো আগে থেকে আসছি, কারণ হচ্ছে জায়গা পাওয়া যায় না, আমরা গাড়ির সিরিয়াল পাবো না, থেকে আগে আসছি। এখনো তো সেভাবে খরিদ্দার আসছে না, তবে একটু বলছে যে একটু বাজার চড়া মনে হচ্ছে। এবার খিলগাঁওয়ের গ্রিন বনশ্রী হাটে আসা সবচেয়ে দামি গরু কালাপাহাড়, দাম 8 লাখ টাকা। অতিরিক্ত বড়, দর্শনদারি, তারপরে রংটা অতিরিক্ত কালো, মানে এর ভিতরে আর কোনো রং মিক্সচার নাই, এই জন্যই কালো পাহাড়। পাইকারদের গরু বিক্রি করার পর তাদের যে টাকাটা, তাদের পরিশ্রমের টাকাটা যাতে তারা সুন্দর মতো চেক করে নিতে পারে, সেদিক থেকে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা করছি। তেজগাঁও পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে আয়োজক বলছেন, ক্রেতা ও বিক্রেতাদের কথা মাথায় রেখে এবারের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা হয়েছে। গরুর র্যাম্প শো করার মতন একটা আয়োজন আমরা করেছি, যেটা বাংলাদেশে প্রথম হতে যাচ্ছে। এটা এর আগে কখনো কোনো পশুর হাটে হয়নি। নিজস্ব ব্যবস্থাপনায় ভলান্টিয়ার ছাড়াও কিছু গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতেছি, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে অনিয়ম ও বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবেলা করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সীমারেখা তাদেরকে দিয়েছি, এটা গাইডলাইন দিয়েছি যে কোনোভাবে যাতে মানে রাস্তার এর মধ্যে না বসে। মেইন যে সমস্ত রাস্তাগুলো আছে যানবাহনের বা জনগণের চলাচলের যাতে কোনো অসুবিধা না হয়। ঈদের দিন কুরবানি সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ 8 ঘন্টার মধ্যে ঢাকা মহানগরীকে
বর্জ্যমুক্ত ও পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতির অপার বিস্ময়, জীববৈচিত্র্যের অনন্য আধার সুন্দরবন। শতাব্দীর পর শতাব্দী উপকূলের মানুষকে আগলে রাখা এই বন আজ নিজেই বিপন্ন জলবায়ু পরিবর্তন, দূষণ আর মানবসৃষ্ট নানা আগ্রাসনে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনকে রক্ষায় এবার আধুনিক প্রযুক্তি ও স্থানীয় অভিজ্ঞতা সমন্বয়ে তৈরি করা হয়েছে বিশেষ নলেজ সিস্টেম। রাজধানীতে সুন্দরবন অঞ্চল সংরক্ষণ ও পুনরুদ্ধার শীর্ষক IUCN এর কর্মশালায় বন রক্ষায় বিষ দিয়ে মাছ শিকার, বন্যপ্রাণী পাচার এবং কয়লাবাহী জাহাজ চলাচল বন্ধে জোর দেন বক্তারা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে নিঃশব্দ এক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সুন্দরবন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা উত্তাল সাগরের ভয়াল থাবা, সবকিছুর প্রথম আঘাত নিজের বুকে ধারণ করে উপকূলের মানুষের জীবন ও জীবিকাকে সুরক্ষা দিয়ে যাচ্ছে এই বন। কিন্তু প্রকৃতির এই রক্ষা কবচ আজ নিজেই আক্রান্ত। সংকুচিত হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্যের সূক্ষ্ম ভারসাম্য। এমন বাস্তবতায় সুন্দরবনের টেকসই সুরক্ষা নিশ্চিতে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর সমন্বিত নলেজ সিস্টেম তৈরির উদ্যোগ। ভবিষ্যতের কনজারভেশন, রেস্টোরেশন, ক্লাইমেট রেজিলিয়েন্স, পলিসি প্ল্যানিং এবং কমিউনিটি অ্যাকশনের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। সুন্দরবনে কার্বন সিকুয়েস্ট্রেশনের পরিমাণ মাটির উপরে এবং মাটির নিচে দুই জায়গায় বৃদ্ধি পেয়েছে। সো এই একটি ইন্ডিকেটর দিয়েই বোঝা যায় যে সুন্দরবনের ডিফরেস্টেশন এবং ডিগ্রেডেশন রেটটি অন্যান্য জায়গার তুলনায় নেই বললেই চলে। সুন্দরবনকে কেবল মানচিত্র বা গবেষণাগারে বসে বোঝা সম্ভব নয়। প্রজন্মের পর প্রজন্ম বনের সঙ্গে সহাবস্থানে থাকা জেলে, মৌয়াল, বাওয়ালি ও বন নির্ভর জনগোষ্ঠীর অভিজ্ঞতা এবং ঐতিহ্যগত জ্ঞানী হতে পারে সংরক্ষণের সবচেয়ে কার্যকর ভিত্তি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বন বিভাগে অনেক লোক আছে, কিন্তু তারা কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বা অবজ্ঞা করছে। আমি মনে করি দু একটা পানিশমেন্ট দিলে সেক্ষেত্রে তারা কিন্তু আরো বেশি আন্তরিক হবে। ম্যানগ্রোভের মতো উপকূলীয় পরিবেশ আমাদের অন্যতম প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। তাই ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধার শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এটি দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। পরিবেশবাদীদের মতে প্রকৃতি নির্ভর সমাধানই পারে সুন্দরবনকে রক্ষা করতে। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। নগরকে আরও বাসযোগ্য সবুজ করে তুলতে অনেকেই ছাদে গড়ে তুলছেন কৃষির আয়োজন। এসব ছাদ কৃষি থেকে মিলছে ফুল, ফল ও ফসলের চাহিদা। তবে উদ্যোক্তাদের দাবি, টেকসই নগর গড়তে নগর পরিকল্পনায় ছাদ কৃষিকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। আম, ড্রাগন আর ননি সহ নানা ফলদ গাছে ভরা ঢাকার মাজার রোডের এই সাততলা ভবনের ছাদ একসময় এলাকাবাসীর কাছে বাড়িটির পরিচিত ছিল গাছবাড়ি নামে। দীর্ঘদিনের যত্ন আর ভালোবাসায় এই ছাদ কৃষি গড়ে তুলেছিলেন আবু বকর। বয়সের কারণে তিনি এখন সরাসরি যুক্ত না থাকলেও উদ্যোগটি এগিয়ে নিচ্ছেন তার সন্তান আব্দুল নূর তুষার আর পরিবারের অন্যান্যরা। যখন আপনার বাবা এই বাগানটা করেছে তখন ছাদের উপরে কারো বাগান ছিল না, আব্বারও শরীর আরো শক্তিশালী ছিল, বয়স কম ছিল। আপনি তো তার সন্তান, আপনার ভেতরে বা তার যে পরের প্রজন্ম আপনাদের ভেতরে কি ওনার মতো করে এই জিনিসটার আগ্রহ আছে? ওই আগ্রহ থাকলেও সময় দেওয়ার মতো লোক তো কম, কিন্তু আমি একটু মাঝে মাঝে আসি এখানে। আর আমার ভাগ্নি আছে, সে খুব পছন্দ করে, সে বিদেশে থাকে যদিও, সেখানে সে এখানে এসে অনেক কিছু করে। বাসযোগ্য ও পরিবেশ বান্ধব নগর গড়ে তুলতে ছাদ কৃষিকে নগর পরিকল্পনার অংশ করার তাগিদ দেন তারা। যেহেতু ছাদ যারা আছে সে কৃষিকাজ করে, ছাদওয়ালা বাড়ি সাধারণত শহরাঞ্চলে অথবা পৌরসভা শহরে থাকে। এইখানে পৌর করের সঙ্গে সরকার একটা ইনসেন্টিভ দিতে পারে যে যদি ছাদ কৃষি হয় এবং পরিদর্শক আসবেন, দেখবেন, দেখে তাকে একটা রেয়াত দেওয়া যেতে পারে, যে খরচটা তিনি আসলে এই বাগানের পেছনে করবেন বলে সরকার একটা ইনসেন্টিভ দিতে পারে। নগরে বিশুদ্ধ পানির চাহিদা পূরণেও ছাদ কৃষিতে বৃষ্টির পানি সংরক্ষণের মতো উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার বাবা বৃষ্টির পানিটা কাজে লাগান, তো এরকম যদি রেইন ওয়াটার কিভাবে হারভেস্ট করতে হয়, এই যে আধুনিক জিনিসগুলি, এগুলো যদি আমাদের আর্কিটেক্টরা ড্রিপ ওয়াটার ইরিগেশন, হ্যাঁ, ড্রপ করে কিভাবে দেওয়া যায়, আর্কিটেক্টরা যদি হেল্প করতেন, বিজ্ঞানীরা হেল্প করতেন, তা আরও বাড়তো। শহরনগরে বসবাস করেও যারা বাড়ির ছাদটিকে খালি ফেলে রাখেন, এটিকে অন্তত কিছু অংশ সবুজ করা, এটি বাধ্যতামূলক করা দরকার।
ছাদ কৃষি উদ্যোক্তারা এমনই মনে করছেন। তাহলে শহরে নগরের উষ্ণতা কমে আসবে, নিজস্ব উৎপাদিত শাকসবজি নিজেরাই ভোগ করতে পারবেন, একই সাথে যে প্রজন্ম বেড়ে উঠছে তাদেরও গাছগাছালি এবং কৃষির সাথে একটা সম্পর্ক তৈরি হবে। ঢাকার মিরপুরের আবু বকর সাহেবের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল ৩:০৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সবাইকে নিয়ে সবার উন্নয়নের বার্তা দিয়ে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের ২৫০তম জাতীয় দিবস। ঢাকায় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমেরিকা ফার্স্ট মানে আমেরিকা একা নয়, বরং সব দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গী হওয়াই লক্ষ্য। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে বোয়িং জ্বালানি চুক্তির উদাহরণ দিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুদেশের সম্পর্কের ইতিহাস টেনে জাতীয় দিবসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, তাদের সরকার প্রতিটি নাগরিকের জীবনমানের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। The art includes numerous provisions that will benefit most of the people in this room. It preserves Bangladesh's access to the U.S. market at 19% tariffs, down from 37% without the agreement, while supporting a level playing field where businesses and workers in both our economies can thrive. Since diplomatic relations were established in 1972, the United States has remained one of Bangladesh's closest and most enduring partners. পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা, কৌশলগত সংলাপ এবং গবেষণা ভিত্তিক জ্ঞান চর্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সিএফএস সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন স্পিকার। নতুন বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা শীর্ষক সম্মেলনে দেশ বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও সুইডেনের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরাও অংশ নেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অবিলম্বে রোডম্যাপ ও অর্থ বরাদ্দ না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জানান, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি। প্রকল্প বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রীর সাম্প্রতিক বক্তৃতায় তিস্তা পাড়ের মানুষের মাঝে অনিশ্চয়তা, উদ্বেগের সৃষ্টি হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে একনেকে অনুমোদন, বাজেটে পৃথক অর্থ বরাদ্দ, তিস্তার সম্পদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও তিস্তা বন্ড চালু সহ সমন্বিত নদী ও কৃষি সুরক্ষা পরিকল্পনা সহ ৬ দফা দাবি জানানো হয়। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২টি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুনায়েত আমিন রেজা এবং দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন নাহার সীমা। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত অবৈধ ফিল্ড চিমনি ইট ভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ে ২০টিরও বেশি চুক্তিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং এর বৈঠকে দুদেশের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপন বিষয়ে পরিকল্পনা নবায়ন করেছেন তারা। রুশ গণমাধ্যম জানিয়েছে, বহুমেরুর বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ঘোষণাপত্রেও সই করেছেন দুই নেতা। রুশ প্রেসিডেন্ট বলেছেন, বর্তমানে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে রাশিয়া চীন সম্পর্ক।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আবারও তেহরান গেছেন। বার্তা সংস্থা তসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর আগের সফরেরই ধারাবাহিকতা এবং তার কর্মসূচি যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবন্ধের আলোচনা পুনরুজ্জীবিত করা। পাকিস্তান সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে মানহীন কিংবা নকল পণ্য বিক্রির বিজ্ঞাপন সরিয়ে নেয় মেটা কর্তৃপক্ষ, জানিয়েছেন ভারতের যুক্তরাষ্ট্র দূতাবাসের মেধাস্বত্ব বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা শিল্পী ঝা। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের আয়োজনে ঢাকায় এ বিষয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন তিনি। স্বাগত বক্তব্যে বিদেশি বিনিয়োগকারীদের এই সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ বলেন, শক্তিশালী অর্থনীতির জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস IPR বাস্তবায়ন করতে হবে। বৈঠকে মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট সহ অ্যামচেমের নির্বাহী কমিটির সদস্য, IPR নিয়ে কাজ করেন এমন আইনজীবী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারকে অন্তত 5 বার টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ, তদন্তে সহযোগিতার আশ্বাস। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজ নির্মাণেও প্রধানমন্ত্রীর ঘোষণা। প্রাকৃতিক দুর্যোগে মানুষ ও সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির তাগিদ। গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সরকার সংবাদ মাধ্যমকে অহেতুক শত্রু বানাতে চায় না মন্তব্য। এবং ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে 5 নম্বরে উঠে টাইগারদের নবজাগরণ। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।